नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন মাঘ 1431 প্রথম সংখ্যা থেকে পাঠ। স্বামীজি ও ফ্রি ম্যাসোনারি। পৃষ্ঠা সংখ্যা 52। এক নজরে কলকাতার পরিস্থিতি। ভারত সেই সময় পরাধীন। ব্রিটিশ শাসকদের দৌলতে পাশ্চাত্য সংস্কৃতির ঢেউ আছড়ে পড়ছে অবিরাম। একদিকে সাংস্কৃতিক পালাবদল, অন্যদিকে নানাবিধ ধর্ম এবং সমাজ সংস্কার। যেন এক ঘূর্ণিঝড়ে কম্পমান ভারতবর্ষ, আর কলকাতা সেই ঘূর্ণাবর্তের কেন্দ্র। এমন এক অবস্থায় পাশ্চাত্য থেকে আগত নানা আদর্শ, সংঘ, ভাবধারার সঙ্গে ক্রমশ পরিচিত হতে থাকল এদেশের মানুষ। কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায় নতুন স্রোতে এক প্রকার গা ভাসিয়ে দিল। ফ্রি ম্যাসোনারিও এর ব্যতিক্রম নয়। বাংলায় ফ্রি ম্যাসোনারির ইতিহাস বেশ প্রাচীন। প্রথম দিকে এই সমিতির সভ্যরা ছিল ইংরেজ এবং ইউরোপীয়। ধীরে ধীরে এই সীমারেখা মুছে গেল। 1872 সালের 13 জুন 36 বছর বয়সে কলকাতার অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজ এ যোগ দিলেন প্রথম হিন্দু সন্তান প্রসন্ন কুমার দত্ত। ফ্রি ম্যাসোনারিতে যোগ দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন 1863 সালে কলকাতারই কারেজ অ্যান্ড হিউম্যানিটি লজ এ, কিন্তু হিন্দু হওয়ার কারণে তার প্রার্থীপদ খারিজ হয়ে গিয়েছিল। কারণ হিসেবে লজের কর্মাধ্যক্ষ যুক্তি দেখান, হিন্দুরা পৌত্তলিক এবং ম্যাসনরা পৌত্তলিকতায় বিশ্বাসী নয়, তাই কোনো মূর্তি পূজারী ম্যাসন হতে পারবে না। তবে প্রসন্নকুমার দত্ত হাল ছাড়েননি, যোগাযোগ রেখে গিয়েছিলেন নিরন্তর। 9 বছর পর ইংল্যান্ডের ইউনাইটেড গ্র্যান্ড লজ থেকে নির্দেশ আসে তার প্রার্থীপদ এভাবে খারিজ করে দেওয়া ম্যাসোনারি সৌভ্রাতৃত্ব নীতির বিরোধী। সুতরাং তার অন্তর্ভুক্তি বিবেচনা করতেই হবে। আবেদনের প্রায় 1 দশক পর তিনি ম্যাসোনারিতে যোগ দেন। উৎস: মিউজিয়াম অফ ফ্রি ম্যাসোনারি, লন্ডন। রেফারেন্স কোড GBR 1991 P 10-568 অনুযায়ী প্রসন্নকুমার ম্যাসন হন 1871 সালে। যদিও 1895 সালের 25 জানুয়ারি সংখ্যার দ্য ফ্রি ম্যাসন পেজ নাম্বার 50 জানাচ্ছে প্রসন্নকুমারের ম্যাসন অন্তর্ভুক্তি 1872 সালে। ব্রাদার বিবেকানন্দ গ্রন্থে একই তথ্য দিয়েছেন প্রতাপচন্দ্র দত্ত। আমরা দ্য ফ্রি ম্যাসন এবং প্রতাপচন্দ্রের মত অনুসরণ করলাম। তিনি যে লজে যোগ দেন সেই অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজেই পরবর্তীকালে যোগ দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। সেই হিসেবে ফ্রি ম্যাসোনারির ইতিহাসে এই লজটির আলাদা গুরুত্ব রয়েছে। ম্যাসন সমিতিতে অন্তর্ভুক্তির পর প্রসন্নকুমার বিভিন্ন লজের একাধিক দায়িত্বে ছিলেন। 1874 সালে তিনি ওয়ারশিপফুল মাস্টার বা লজের প্রধান উপাসক পদে উন্নীত হন। অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজ। যেহেতু নরেন্দ্রনাথ দত্ত এই লজে যোগ দিয়েছিলেন, তাই আলাদা করে এই শাখাটির একটু পরিচয় প্রয়োজন। ম্যাসোনারিতে তাঁর যোগদানের শতবর্ষ উপলক্ষে অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজ থেকে একটি পুস্তিকা প্রকাশিত হয়, ব্রাদার বিবেকানন্দ 1884-1984 এ সেন্টেনারি ট্রিবিউট নামে। পুস্তিকাটি প্রণয়ন করেন ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র। শিক্ষাবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র নিজেও ছিলেন ফ্রি ম্যাসোনারি। তিনি পুরানো বই ও নথি থেকে তথ্য সংগ্রহ করে
ভারত তথা কলকাতার ম্যাসনিক ইতিহাস সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। তার গবেষণা অনুযায়ী 1771 থেকে 75 সালের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় 4টি ম্যাসনিক লজ স্থাপিত হয়। এদের অন্যতম অ্যাঙ্কার অ্যান্ড হোপ। এটির সূচনা 1773 সালে। প্রথমে লজটির নম্বর ছিল 452, পরে তা বদলে হয় 234। একে মেরিন লজ হিসাবেও ডাকা হতো। সে যুগে সমুদ্রপথই ছিল দূরযাত্রার অন্যতম উপায়। ইংল্যান্ড এবং ইউরোপ থেকে ম্যাসন সদস্যরা কলকাতায় পৌঁছে এই লজের সভ্য হতো। সম্ভবত সেই কারণেই লজের এমন নাম হয়ে থাকতে পারে, যদিও ঐতিহাসিকদের কেউ কেউ মেরিন অ্যান্ড অ্যাঙ্কার অ্যান্ড হোপ দুটিকে একই লজ মনে করেন না। 1870 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 100 বছর, এই লজের অধিবেশন আয়োজিত হতো হাওড়ায় গঙ্গা পার্শ্ববর্তী কোনো ভবনে। অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজের প্রাচীন নথির সবটুকু যথাযথভাবে সংরক্ষিত হয়নি। কোনো বিশেষ কারণে লজের কর্মাধ্যক্ষের অপসারণ হেতু কাগজপত্র হারিয়ে যায়। পরে লজটি স্থানান্তরিত হয় কলকাতায়। ম্যাসনিক লজে নানাবিধ অনুষ্ঠান হয়ে থাকে। ম্যাসনদের নিজস্ব কর্মসূচির পাশাপাশি ত্রাণ ও সেবামূলক কাজকর্ম অনুষ্ঠিত হয়। হাওড়ায় অবস্থানের কারণে অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজের খবরাখবর সেভাবে কলকাতার পত্রপত্রিকায় প্রকাশিত হতো না। কলকাতায় স্থানান্তরিত হওয়ার পর আবার চর্চার কেন্দ্রে চলে আসে লজটি। কলকাতায় ওই লজের দপ্তর হল 55 বেন্টিং স্ট্রিট। দ্রষ্টব্য: চাঁদের ডক্টর প্রতাপচন্দ্র, ব্রাদার বিবেকানন্দ, লজ অ্যাঙ্কার অ্যান্ড হোপ, ক্যালকাটা, 2014। অ্যান্টিকুইটিস প্রাইড অধ্যায় দ্রষ্টব্য। বর্তমানে অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজের ঠিকানা 19 পার্ক স্ট্রিট। গত শতকের গোড়ায় বেশ কয়েকটি ম্যাসনিক লজ পার্ক স্ট্রিটে চলে আসে। এখানেই রয়েছে ডিস্ট্রিক্ট গ্র্যান্ড লজ অব বেঙ্গল। নয়াদিল্লিতে অবস্থিত গ্র্যান্ড লজ অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন ফ্রি ম্যাসনদের সংখ্যা 23,000। দেশের 172টি শহরে 470টি লজ রয়েছে, যা আজও সক্রিয়। নরেন্দ্রনাথ এবং কয়েকজন ফ্রি ম্যাসন। প্রসন্নকুমার ফ্রি ম্যাসন হওয়ার পর যেন একটি দরজা খুলে গেল। কলকাতা তথা বাংলার নানা লজে যোগ দিতে থাকল বাঙালিরা। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের একটা অংশ ফ্রি ম্যাসনারিতে যোগ দেওয়ার প্রবণতা বাড়ল, যে কথা আমরা আগেই পড়েছি ভূপেন্দ্রনাথের লেখায়। দ্য লাইফ অব স্বামী বিবেকানন্দ গ্রন্থে পাওয়া যাচ্ছে সেই একই বক্তব্যের প্রতিচ্ছবি। শিক্ষিত দেশবাসী, বিশেষ করে আইনজীবী, বিচারপতি, সরকারি কর্মীদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল ফ্রি ম্যাসনারিতে যোগ দেওয়া। বিশ্বনাথ দত্তের বন্ধু, সে যুগের বিশিষ্ট অ্যাডভোকেট W.C. ব্যানার্জি এবং অ্যাটর্নি নিমাইচন্দ্র বসু সক্রিয় সদস্য ছিলেন। দ্রষ্টব্য: হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, দ্য লাইফ অব স্বামী বিবেকানন্দ, অদ্বৈতা আশ্রম, কলকাতা, 2012, ভলিউম 1, পেজ 117। W.C. ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন দুঁদে আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা। জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতাও বটে। ইউনাইটেড গ্র্যান্ড লজ অব ইংল্যান্ড ফ্রিম্যাসন মেম্বারশিপ রেজিস্টার্স 1751-1921 অনুযায়ী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ম্যাসন অন্তর্ভুক্তির তারিখ 22 ডিসেম্বর 1869। কলকাতার স্টার ইন দ্য ইস্ট লজ এ তাঁর দীক্ষা। পেশা হিসাবে রেজিস্টার্সে উল্লিখিত হয়েছে ব্যারিস্টার। দ্রষ্টব্য: ইউনাইটেড গ্র্যান্ড লজ অব ইংল্যান্ড ফ্রি ম্যাসন মেম্বারশিপ রেজিস্টার্স 1751-1921
উমেশ চন্দ্র ব্যানার্জি লজ, নাম্বার 6780, ফোলিও নাম্বার 112। উমেশ চন্দ্র আইন শিক্ষা করেছিলেন বিলেতে। কলকাতায় ব্যারিস্টারি শেষ করে আবার ইংল্যান্ডে গিয়ে সপরিবারে থাকতে শুরু করেন দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে। সেখানকার জর্জ প্রাইস ম্যাসনিক লজে উমেশচন্দ্র অন্তর্ভুক্ত হন 1 ফেব্রুয়ারি 1896। দ্রষ্টব্য IBID লজ নাম্বার 2096, ফোলিও নাম্বার 48। ক্রয়ডনেই 1906 সালে উমেশচন্দ্রের মৃত্যু, বয়স তখন 61। নিমাই চন্দ্র বসু ফ্রি ম্যাসন হয়েছিলেন অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজেই 27 জুলাই 1875। দ্রষ্টব্য ব্রাদার বিবেকানন্দ, পেজ 12। কলকাতা হাইকোর্টের 150 বছর উপলক্ষে প্রকাশিত এক স্মারক গ্রন্থে দেখা যাচ্ছে নিমাই চন্দ্র পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজে। অফিস ছিল 10 হেস্টিংস রোড। দপ্তরে আর্টিকেল ক্লার্ক ছিলেন JC দত্ত, হীরেন্দ্রনাথ দত্ত এবং ভূপেন্দ্রনাথ বসু। পরে একই পদে কিছুকালের জন্য যোগ দেন নরেন্দ্রনাথ দত্ত। 1884 সালের দ্য বেঙ্গল ডাইরেক্টরিতে আইনজীবীদের তালিকায় পাওয়া যাচ্ছে বিশ্বনাথ দত্তের নাম। রোমান হরফে লেখা আছে বিশ্বনাথ দত্ত, অফিসের ঠিকানা 6 ওল্ড পোস্ট অফিস স্ট্রিট। দ্রষ্টব্য দ্য বেঙ্গল ডাইরেক্টরি 1884, থ্যাকার, স্পিঙ্ক অ্যান্ড কোম্পানি, পেজ 200। তিনি অ্যাটর্নি ও প্রক্টর হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন 14 মার্চ 1866। সে সময় নরেন্দ্রনাথের বয়স 3 বছর 2 মাস। জাস্টিস ওয়াল্টার মর্গান বিশ্বনাথ দত্তের আবেদন মঞ্জুর করেন। সেই সময় প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নেস পিকক। বিশ্বনাথ দত্তের অ্যাটর্নি তালিকাভুক্ত হওয়ার আবেদনপত্রের সঙ্গে ছিল 2টি শংসাপত্র। দুটি 7 জানুয়ারি 1865 সালে স্বাক্ষরিত। একটি শংসাপত্র দিয়েছিলেন তৎকালীন বিখ্যাত আইনজীবী দিগম্বর মিটার, অন্যটি দিয়েছিলেন আরেক অ্যাটর্নি গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গিরিশচন্দ্রই পরবর্তীকালে জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতা। দ্রষ্টব্য সেন সম্রাট স্বামী বিবেকানন্দ ইন দ্য করিডোর্স অব দ্য কলকাতা হাইকোর্ট, দ্য হাইকোর্ট অব ক্যালকাটা 150 years, an overview, the Indian Law Institute, West Bengal State Unit, কলকাতা 2012, পেজ 359। ফ্রিম্যাসনারিতেও তাঁর যথেষ্ট কদর ছিল। 1874 সালে সিনিয়র ওয়ার্ডেন পদে তিনি উন্নীত হন। অ্যাঙ্কার অ্যান্ড হোপের মাস্টার লজ হিসেবে দায়িত্ব পান 1878 সালে। সমসাময়িক বিখ্যাত আইনজীবীদের মধ্যে আরও একজনের নাম করেছেন প্রতাপচন্দ্র। তিনি নবীনচন্দ্র বড়াল। বেঙ্গল ডাইরেক্টরি অনুযায়ী তাঁর অফিসের ঠিকানা 10 ওল্ড পোস্ট অফিস স্ট্রিট। নবীনচাঁদ ফ্রি ম্যাসন ছিলেন, সম্ভবত অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজেই। রায়চাঁদ বড়ালের একটি স্মৃতিচারণ উল্লেখ করেছেন প্রতাপচন্দ্র। অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজের বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন রায়চাঁদের পিতা লাল চাঁদ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার বিশিষ্ট জনেরা, ছিলেন ভাইসরয় এবং গভর্নর জেনারেল।